আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম অধিবৃত্তের টাইপ 3। ঠিক আছে, আজকে আমরা অধিবৃত্তের টাইপ 4 দিয়ে শুরু করব আর কি। অধিবৃত্তের টাইপ 4 তো এই টাইপ 4টা কেমন? এই টাইপ 4টার মধ্যে থাকবে উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব এবং উৎকেন্দ্রিকতা থাকবে। উপকেন্দ্রদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব ও উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা থাকবে। এইখান থেকে বলবে, এইটুকু দিয়েই বলবে যে আমাদের অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। তো আমরা কোয়েকশন দেখি। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম কোয়েকশন নং 4, আজকে দেখো আমরা কোয়েকশন নং 5, কোয়েকশন 05। তাহলে কোয়েকশনটা আমি লিখি, তারপরে তুমিও লিখো। অধিবৃত্তের অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা যার উৎকেন্দ্রিকতা যার উৎকেন্দ্রিকতা √2 এবং উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব 16। তো এটা বুয়েটের প্রশ্ন, বুয়েট 12-13 প্রশ্ন। বুয়েট 12-13 প্রশ্ন কি বলছে? একটা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করে যার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আর উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তার মানে ওই যে উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব এবং উৎকেন্দ্রিকতা থাকলে আমাদের এই টাইপটি আর কি। তো এইগুলোর ক্ষেত্রে আর চিত্র ড্র করার কোনো ধরনের প্রয়োজন নাই। তো সলিউশন ডিরেক্ট চলে যাও। তাইলে আমরা কখন চিত্র ড্র করবো? যখন উপকেন্দ্রকে স্থানাঙ্ক দেওয়া যাবে, নিয়ামক বা বক্রের সমীকরণ দেওয়া যাবে, তখন আমরা এসপি ইকুয়াল ইপিএম দ্বারা করি। আদারওয়াইজ আমরা আদর্শ সমীকরণ ধরে দেন এ বি এইগুলার ভ্যালুগুলো আমরা ফাইন্ড আউট করি। এইগুলো আমরা কিন্তু এ যাবৎকাল এখন কনিক্সের শেষে এসে আমরা যদি এইগুলো বুঝতে না পারি তাহলে বড় সমস্যা। তাহলে ধরি অধিবৃত্তের সমীকরণ অধিবৃত্তের সমীকরণ তাইলে অধিবৃত্তের জাতীয় সমীকরণ যেটা আছে x² / a² - y² / b² = 1, সমীকরণ নং 1। এখন বলছে কি যার উৎকেন্দ্রিকতা যার উৎকেন্দ্রিকতা 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 ই সমান দেয়া আছে কত? √2। এবং অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা ই সমান যদি √2 হয়, তাহলে আমরা জানি কি √1 প্লাস b² / সমান √2। ওকে ফাইন। তাইলে এখন যদি আমরা উভয় পক্ষে বর্গ করি, তাহলে 1 প্লাস লিখতে পারি b² / a² = 2। এখানে কি করছি? আমরা বর্গ করে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি কি b² / a² = 2 - 1 মানে হলো 1। তার মানে a² এবং b² কি পাইবো? আমরা ইকুয়াল পেয়ে যাব। বুঝা গেল? তার মানে আমরা লিখতে পারি a² = কি b²। এটাকে সমীকরণ 2 ধরে দাও। সমীকরণ 2 সুন্দর। এখন দেন উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব ছিল এবং উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া ছিল? উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব ফুলি 16 দেওয়া ছিল, 16। আর আমরা জানি উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা কি 2ae সমান হলো 16। তার মানে আমরা বলতে পারি এই সমান কত লিখতে পারি? আমরা 8 লিখতে পারি। ফাইন, এই সমান 8 লিখলাম। তার মানে এ তো আর এ রাখলো। আর উৎকেন্দ্রিকতা ইর মান কত দেওয়া আছে? উৎকেন্দ্রিকতা ইর মান দেওয়া ছিল আমাদের √2 সমান হলো 8। এখন বর্গ করে ফেলো। তার মানে a² × 2 সমান লিখতে পারি আমরা কত? 64। ঠিক আছে, উভয় পক্ষে আমরা বর্গ করছি এখানে, বর্গ করে। ওকে ফাইন। তাইলে আমরা a² সমান কি লিখতে পারি? 64/2 মানে হলো 32। ওকে, a² এর মান যা, আর আমরা ইকুয়েশন 2 থেকে বলতে পারি b² এর মানও সেম। তার মানে b² এর মানও কত আমরা পাইলাম? 32। তাহলে a² এবং b² এর মান 1 নং এ বসাইলেই আনসার শেষ। 1 নং হতে 1 নং হতে তাহলে আমরা বলতে পারি x² / 32 - y² / 32 সমান 1। বা এটাকে তুমি চাইলেই লিখতে পারো x² - y² = 32। এটাই হলো তোমার অধিবৃত্তের সমীকরণ। বুঝলাম এটা? ওকে।
তো গেল আমাদের অধিবৃত্তের টাইপ 4 এর কাজ। এখন আসো আমরা টাইপ 5 দেখব। তো টাইপ 5 এ কি বলছে, টাইপ 5 এর মধ্যে যেটা থাকবে সেটা হলো নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া যাবে। নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব থাকবে, আর কি থাকবে, উৎকেন্দ্রিকতা থাকবে। উৎকেন্দ্রিকতা থাকবে। নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং উৎকেন্দ্রিকতা যদি দেওয়া থাকে তাইলে আমরা কি করব, তাহলে আমরা কোয়েশ্চন 6 লিখি। কোয়েশ্চন 6, তাহলে দেখো অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা, যার উৎকেন্দ্রিকতা 3/2 এবং নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8/3। নিয়ামক দ্বয়ের এইট বাই থ্রি। তো অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা বলছে 3/2 এবং নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলছে 8/3। তো উপরে যে টাইপটা লিখছি এই টাইপের রেসপেক্টে এই প্রশ্নটা। তো এখন আমরা দেখি এটার সলভটা কিভাবে করতে পারি। এগুলো এখন আর জাস্ট ফর্মুলা জানলে সলভটা হয়ে যাবে আর কি। তাইলে মনে করি অধিবৃত্তের সমীকরণ। মনে করি অধিবৃত্তের সমীকরণ। একটা মিনিট ওয়েট, আমার কল আসছে একটা, দেখে খেয়ে দিল। তো মনে করি অধিবৃত্তের সমীকরণ। মনে করি অধিবৃত্তের সমীকরণ x² বাই a² মাইনাস y² বাই b² = 1। আচ্ছা, আপনি কি ফোর্থ ইয়ারে? হ্যাঁ ফোর্থ ইয়ারে। = 1। এখন বলছে কি উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 3/2। তো উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা ই সমান দেয়া আছে আমাদের 3/2, বা উৎকেন্দ্রিকতার ফর্মুলা আমরা জানি কি, উৎকেন্দ্রিকতার ফর্মুলা জানি √1 + b² বাই a² দেয়া আছে আমাদের 3/2। বা এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা যদি বর্গ করে ফেলি তাহলে 1 + b² বাই a² বলতে পারি 9/4। এটা পাইছি কিভাবে, বর্গ করে। ফাইন। দেন আমরা বলতে পারি b² বাই a² সমান আমরা বলতে পারি 9/4 - 1। তাহলে এখানে লসাগু নিয়ে কাজ করলে পাবো 5/4। তাহলে b² বাই a² সমান আমরা পাইছি কত, 5/4। ফাইন। এটাকে তুমি সমীকরণ কি ধরতে পারো, সমীকরণ তুমি 2 ধরে নাও। এবং এবং কি বলছিল, আমাদের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ছিল। নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব কত ছিল, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমাদের দেয়া ছিল 8/3। ঠিক আছে না, 8/3। এবং আমরা যে অধিবৃত্তটা ধরছি সেটার নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা কি, 2a/e, 2a/e আর কি। তাহলে 8/3। ওকে। তাইলে আমাদের ইর মান কিন্তু দেওয়া ছিল। ইর মান আমাদের কত দেওয়া ছিল, ইর মান দেওয়া ছিল আমাদের 3/2। 3/2 বসিয়ে দিলাম, আর 8/3। এখন জাস্ট এটাকে আমরা চাইলে লিখতে পারি 4a/3। দেন আমরা লিখতে পারি 8/3। এই থ্রি ভেনিশ। তার মানে এ সমান আলটিমেটলি আমাদের কি আসবে, 8/4। তার মানে এ সমান আসবে আমাদের কত, 2। তাহলে স্কোয়ার সমান আমাদের কত আসবে, স্কোয়ার সমান আসবে আমাদের 4। তাহলে স্কোয়ারের মান আমরা পাইলাম কত, 4। এখন সমীকরণ 2। তাইলে 2 নং হতে পাই স্কোয়ারের মান 4 বসিয়ে দাও, তাহলে 2 নং হতে পাইব। 2 নং হতে আমরা কি দেখছিলাম যে b² বাই a² আমরা লিখতে পারতাম 5/4। তাহলে b² তো আর b² রইলো, স্কোয়ারের মান 4, আর রাইট হ্যান্ড সাইডে ছিল আমাদের 5/4। তাহলে এই 4 কাটা, আমরা b² মান কত পাইলাম, আমরা 5 পাইলাম। শেষ। তাহলে b² মান 5, স্কোয়ারের মান 4। ফাইন। তাইলে এখন আমরা কি করবো, এখন আমরা সমীকরণে বসায় পাইব 1 নং হতে পাই। তাহলে 1 নং হতে আমরা পাইব কি, যে x² বাই 4 মাইনাস y² বাই 5 = 1। এইটাই হইল আমাদের, অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, অনাকাঙ্ক্ষিত প্রশ্নের কাঙ্ক্ষিত সমীকরণ। তো হোপফুলি এটা বোঝা গেল। আচ্ছা, এখন আসো আমাদের টাইপ 6, T6।
ওকে, T6 এর মধ্যে আছে শীর্ষদ্বয়ের দূরত্ব, শীর্ষদ্বয়ের দূরত্ব, সেম ক্রাইটেরিয়া, শীর্ষদ্বয়ের দূরত্ব থাকতে পারে দুইটা শীর্ষের। এবং শীর্ষদ্বয়ের দূরত্ব হলে সেটাকে বলা হয়, শীর্ষদ্বয়ের দূরত্ব যে কথা, আরক্ষ বা অনুবন্ধী অক্ষের দূরত্ব কিন্তু সেম কথা। হ্যাঁ। আরক্ষ মানে কি, বৃহদক্ষ নাকি ক্ষুদ্রক্ষ? আর অক্ষ হলো আর অক্ষ বৃহদক্ষ, ক্ষুদ্রাক্ষ। বৃহদক্ষ, আর অনুবন্ধী অক্ষ মানে ক্ষুদ্র বা যেটা সাইজ বড় সেটা আসলে ছোট, যেটা সাইজ ছোট সেটা আসলে বড়। অনুবন্ধী অক্ষের দূরত্ব, আর বৃহদাক্ষ। দূরত্ব অ্যান্ড উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা থাকলে, তাইলে এই টাইপের মধ্যে আমরা দেবো হয় শীর্ষদ্বয়ের দূরত্ব উল্লেখ করতে হবে, বা আরক্ষ বা অনুবন্ধী অক্ষের দূরত্ব উল্লেখ করতে হবে, আর উৎকেন্দ্রিকতা হবে। তাহলে এটা আমরা কেমনে করতে পারি, এইটাই দেবো। এগুলো এখন আর পারবা ইনিমিনি চিনি তাই করা যায়। কোয়েকশন 7, তাহলে কোয়েকশন 7 এর মধ্যে আমরা দেবো অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার যার শীর্ষ যার শীর্ষবিন্দুদ্বয়ের যার শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 একক, 2 একক, এবং উৎকেন্দ্রিকতা 2। শেষ। তাহলে আমাদের উপরে যে টপিক আছে এই টপিক্স রিলেটেড টার্মটাই দেওয়া আছে, যে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করা যায় শীর্ষবিন্দুদ্বয়ের দূরত্ব 2 এবং উৎকেন্দ্রিকতাও 2, সরি উৎকেন্দ্রিকতা √2, নট অনলি 2। আমি তো বলি দুইটা সেম দিয়ে দিল নাকি। ওকে, তাহলে সলিউশন চলো। তাহলে সলিউশনটা হতে পারে, ধরি অধিবৃত্তের জাতীয় সমীকরণ, ধরি অধিবৃত্তের সমীকরণ, ধরি অধিবৃত্তের সমীকরণ x² / a² - y² / b² 1, সমীকরণ নং 1। এখন উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, যার উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা সমান দেয়া আছে আমাদের √2, বা আমরা বলতে পারি √1 প্লাস b² / a² ইজ ইকুয়াল √2, বা আমরা বলতে পারি 1 প্লাস b² / a² ইজ ইকুয়াল টু, মানে বর্গ হইটা পাইছি আর কি, বা আমরা বলতে পারি b² / a² ইজ ইকুয়াল টু -1, মানে হইল 1। তার মানে b² / a² সমান তুমি পাচ্ছ 1, তার মানে এখান থেকে বলতে পারি a² ইজ ইকুয়াল b², সমীকরণ 2। বুঝা গেল? হ্যাঁ। এখন দেখো, আমরা এই ম্যাথটা করে আমার মাথায় এখন একটা আইডিয়া আছে। কি আইডিয়া জানো? একটা সাইটে স্টার দিয়ে রাখতে পারো। অ্যাডমিশন যদি আসে, এডমিশনে যদি আসে বা এমসিকিউতে যদি আসে, মনে রাখবা যে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা √2 হবে, ক্লিয়ার, যে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা √2 হবে, সেই অধিবৃত্তে x² এবং y² এর সহগ সেম হবে। বুঝা গেল? হুম। এই দেখো এখানে x² এবং ইজ ইকুয়াল b² পাইছো না? হুম। তাহলে x² কার সহগ, দেন এইটার সহগ, আর b² কার সহগ, y² এর সহগ। ঠিক আছে? তাহলে এইখান থেকে দেখো, এইভাবে যখন ম্যাথ করবা এইভাবে একটু থিঙ্কিং করবা। এই যেমন দেখো, এটা কিন্তু কোনো মানে, হয়তো বা তুমি এডমিশনের বইটই করলে এই ধরনের কিছু শর্টকাট টটকাট লেখা দিতে পারে, কঠিন নেই। বাট তুমি দেখো যদি এইটাকে এইভাবে থিঙ্কিং করো, দেখো আমরা এর আগেও দেখছি √2 হইলেই কিন্তু a² ইজ ইকুয়াল b² হয়ে যাচ্ছে। আর a² এবং b² কি আমাদের x² এবং y² সহগ। এখন ধরো সাপোজ ধরো তোমাকে এইভাবে প্রশ্ন দিতে পারে একটা, লাইক দ্যাট হইতে পারে, নিচের কোন অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা √2। ঠিক আছে না? এখন তোমাকে 4টা অধিবৃত্তের দিয়ে দিল, তোমার হুম। সমীকরণ দিয়ে দিল। তাইলে যেটা ধরো এখন, হ্যাঁ, তাইলে ধরো 3টে অপশনের মধ্যে দেখছো যে অসমান, বাট একটার মধ্যে সমান দেওয়া আছে, লাইক দ্যাট প্রশ্নটা এরকম থাকলো যে নিচের কোন অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা √2। তাহলে প্রথমটা দেখো লাইক দ্যাট 4x² - 3y² ইজ ইকুয়াল 1 দেওয়া আছে। খতে দেয়া আছে ধরো তোমার 4x² - 4y² ইজ ইকুয়াল 1। আচ্ছা, গতে দেয়া আছে ধরো 5x² - 4y² ইজ ইকুয়াল 1। দেন ঘতে দেয়া আছে তোমার ধরো x² - 3y² ইজ ইকুয়াল 1। এইরকম 4টা অপশন দেওয়া আছে, তার মানে রাইট হবে কোনটা? রাইট হবে খ। হুম। বুঝা গেল? তো তখন তো তোমার কিন্তু ম্যাথ করার কোনো প্রয়োজন পড়ে না। হুম।
তো জিনিসটা এইরকম আর কি, বুঝলাম? ঠিক। তাহলে আমরা 2 নং এ পাইলাম কি, এ স্কোয়ার ইজ ইকুয়াল বি স্কোয়ার, এবং দেওয়া ছিল কি আমাদের শীর্ষদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই যে কথাটা বললাম এটা সাইটে নোট হিসেবে রাখতে পারো, হয়তো বা কাজে লাগবে কিনা জানি না, বাট লাগলেও রাখতে পারে, না লাগলেও ক্ষতি নাই, আর লাগলে তো প্লাস পয়েন্ট। শীর্ষদের মধ্যবর্তী দূরত্ব, শীর্ষদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া ছিল আমাদের 2, আর শীর্ষদের মধ্যবর্তী দূরত্ব দ্যাটস মিন কি, সেটা হলো আরক্যের আরক্য, ঠিক আছে? আরক্য মানে বৃহদক্ষ, মনে আছে তো অধিবৃত্তের চিত্র, এই যে। ওকে, তাহলে আমরা এখানে টুস করে বলতে পারি 2a ইজ ইকুয়াল টু, বা আমরা বলতে পারি a ইজ ইকুয়াল কত আমাদের 1। অতএব এ স্কোয়ার সমান কত পাইলাম আমরা, 1 পাইলাম। তার মানে এ স্কোয়ারের মান যা, বি স্কোয়ারের মানও কি সেম। তার মানে নির্ণয় বা 1 নং হতে, 1 নং হতে পাই। তাহলে 1 নং হতে পাইমু কি, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 1। শেষ, এইটাই হইলো আমাদের অধিবৃত্তের সমীকরণ। বুঝা গেল? হ্যাঁ, বুঝছি, তোলাও হয়েছে। ওকে, এখন আসো আমাদের T7। T7 এ কি থাকবে, ধরো আরক্য, আরক্য বা অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য দেওয়া থাকবে, ওই যে আগের মতো হয় 2a বা 2b দেওয়া থাকবে। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য এবং উপকেন্দ্র দ্বয় থাকলে, উপকেন্দ্রদ্বয়ের উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক থাকলে, স্থানাঙ্ক দেওয়া থাকলে। আগে কিন্তু দেখো আরক্য বা অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য তো ছিল, আর ছিল উৎকেন্দ্রিকতা। এখন উৎকেন্দ্রিকতা না, এখন আছে কি উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। কোনো প্যারা নাই এইগুলোতে, শুধু চিল আর চিল। তাহলে কোয়েকশন 8। তো অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো যার অনুবন্ধী অক্ষের, যার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষ মানে কি ক্ষুদ্রাক্ষ, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য বলছে 24, এবং উপকেন্দ্রদ্বয় স্থানাঙ্ক, উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, কেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, স্থানাঙ্ক 0 ± 13, 0 ± 13। ওকে, এখন অধিবৃত্তের সমীকরণ যে আমরা ধরবো, এই সমীকরণটা ধরতে হলে একটু থিঙ্কিং করতে হবে, যেহেতু উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক বা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এইগুলা যদি দেওয়া থাকে, তখন একটু থিঙ্কিং করতে হয়, ঠিক আছে? থিঙ্কিং করতে হবে। ওকে, তো আমরা সলিউশনে যাই। দেখো উপকেন্দ্রের ভ্যালু, একটা ভ্যালু 0 দেওয়া আছে এখানে, ওকে। আর উপকেন্দ্রের অপর যে ভ্যালুটা, এই দুইটা ভ্যালুর মান সমান বা সাইন বিপরীত। তার মানে ড্যাম শিওর এর যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা মূল বিন্দুতে পড়বে। এইটা কি বুঝতে পারছি? হ্যাঁ। এটা উপবৃত্তের ক্ষেত্রে সেম কথা, অধিবৃত্তের ক্ষেত্রে সেম কথা। তার মানে আমরা বুঝতে পারছি এই যে অধিবৃত্তটা যে আছে, তার কেন্দ্রটা মূল বিন্দুতে আছে। তার মানে হয় আমি ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 ধরবো, না হয় আমি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1 ধরবো। এই দুইটার মধ্যে এখন আমি যে কোনো একটা ধরতে পারি। এটুকু বোঝা গেল? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, একটু কিন্তু ওখানে শূন্য না থাকে, অন্য কিছু থাকলে তো আলফা বিটা হতো। হ্যাঁ, যদি এখানে শূন্য না থাকে, অন্য কোনো কিছু থাকতো, অন্য কোনো কিছু থাকলে সেটার কেন্দ্র তখন আর কি থাকতো না, মূল বিন্দুতে থাকতো না। হুম। তখন তোমাকে ধরতে হইতো এইভাবে, যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, অথবা ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার এক্স মাইনাস আলফা বাই এ হোল স্কোয়ার ইকুয়াল 1। বুঝা গেল? তার মানে এখন কথা হচ্ছে, আমরা সমীকরণ হয় পেলে, হয় এখন আমরা সমীকরণ এইটা ধরবো, না হয় আমরা এইটা ধরবো। এই দুইটার মধ্যে এখন যে কোনো একটা ধরবো। এখন কোনটা ধরবো? ওকে, তাইলে দেখো এখন আমরা ধরবো কোনটা, কথা হচ্ছে আমরা এখন বুঝবো এমনি কোনটা ধরবো, এটা ধরবো নাকি এইটা ধরবো। সহজ কথায়, সহজ কথায় প্রথম স্থানাঙ্ক কি দেওয়া আছে আমাদের, 0 দেওয়া আছে না, এক্স এর মান 0 দেওয়া আছে না। এক্স এর মান 0 দেয়া থাকে কোন সমীকরণে, এই যে এইটাতে 2 নং।
বুঝা গেল? হুম। ওই যে আমরা প্রথম দিন প্রথম ক্লাসে দেখছিলাম, তার মানে এক্স এর মান যদি 0 থাকে তাহলে মনে বুঝবা এক্স এর আগে মাইনাস, আর যদি ওয়াই এর মান 0 থাকে তাহলে ওয়াই এর আগে মাইনাস। বুঝছি? হ্যাঁ। তাহলে এই হইল অধিবৃত্তের সমীকরণ ধরার ক্রাইটেরিয়া। তার মানে আমরা ধরি অধিবৃত্তের সমীকরণ এইটা ধরবো। এখন আর আমরা কিন্তু জাতীয় সমীকরণ ধরলে হবে না। ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রদের স্থানাঙ্ক কত। কিভাবে আমরা স্থানাঙ্ক ধরবো সেটা আমরা বুঝলাম। তাইলে এখন ধরি ধরি অধিবৃত্তের অধিবৃত্তের সমীকরণ ধরি অধিবৃত্তের সমীকরণ ধরি অধিবৃত্তের সমীকরণ সেটা কি হবে? সেটা হবে এস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1। ফাইন। এখন কি দেওয়া আছে? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে। অনুবন্ধী অক্ষ মানে ক্ষুদ্রাক্ষ, যার অনুবন্ধী অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য যার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2a সমান দেয়া আছে কত? 24। যদি এই সমীকরণ হয় তাহলে অনুবন্ধী অক্ষ হয় 2a, আর যদি আমাদের অধিবৃত্তের জাতীয় সমীকরণ হয় তাহলে অনুবন্ধী অক্ষ হইতো 2b, আর বৃহদাক্ষ বা আরক্ষ হইতো 2a। যেমন এর আগের সমীকরণ কিন্তু আরক্ষ ইউজ করছিলাম আমরা 2a, বাট এটা তো আমাদের জাতীয় সমীকরণ না। ঠিক আছে, এজন্যই আমাদের অনুবন্ধী অক্ষটা হয়েছে 2a। তো 2a, তার মানে a সমান আমরা কত পাবো? 12। আমাদের a এর দরকার নাই, আমাদের a স্কোয়ার এর দরকার পরে আর কি, আমরা দেখছি তো আমরা a স্কোয়ারটাই বের করে রাখি। a স্কোয়ার সমান 144 144 গেল। এখন উপকেন্দ্রদের স্থানাঙ্ক দেওয়া আছে। ওকে ফাইন, উপকেন্দ্রদের স্থানাঙ্ক দেওয়া আছে এবং উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক কেন্দ্রদ্বয়ের কেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক আমরা জানি যে এই যে ইকুয়েশনটা ধরছি এই ইকুয়েশনের জন্য উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক হয় কি? এই ইকুয়েশনের জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় 0 প্লাস মাইনাস বি। ওকে, তার মানে তুমি এখান থেকে বলতে পারো যেহেতু প্লাস মাইনাস, তার মানে তুমি বলতে পারো বি, মানে কম্পারিজন যদি করো তাহলে বি সমান বলতে পারো কত? 13। ওকে, তাহলে বি তো বি রইলই, আর এইটা সমান আমরা লিখতে পারি সমান লিখতে পারি, এই ক্ষেত্রে লিখতে পারি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল 13। এই যে সমীকরণ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ওকে ফাইন, তাইলে আমরা বি সমান এইটা লিখতে পারি। তার মানে এখন এই যে রুট স্কোয়ার কাটা যাবে এখানে, আলটিমেটলি তাবে তোমার কি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 13। এখন তুমি চাইলে বর্গ করে ফেলো, তাইলে তোমার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 169, আর এক্স স্কোয়ারের ভ্যালু অলরেডি আমরা বের করছিলাম 144 প্লাস বি স্কোয়ার 169। তার মানে এখন আমরা চাইলেই বি স্কোয়ার সমান কি লিখতে পারি? 169 মাইনাস 144, আলটিমেটলি বি স্কোয়ার সমান আসে আমাদের 25। তাইলে এখন স্কোয়ার এবং বি স্কোয়ারের মানে 1 নঙ্গে বসাইবো, আনসার শেষ। 1 নং হতে পাই 1 নং হতে পাই যে ওয়াই স্কোয়ার বাই 25 এক্স স্কোয়ার বাই 144 ইজ ইকুয়াল 1। এখন আসো আমাদের T8 টাইট টাইপ। তো উপকেন্দ্রদ্বয় ও উৎকেন্দ্রিকতা থাকলে উপকেন্দ্রদ্বয় ও উৎকেন্দ্রিকতা যদি আমাদের দেয়া থাকে উৎকেন্দ্রিকতা থাকলে, তো কোয়েকশন 9 কি বলছে? অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রদ্বয় 4 2 ও 8 2 এবং উৎকেন্দ্রিকতা কথা 2 উৎকেন্দ্রিকতা 2। তার মানে দেখো এখন অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রদ্বয় 4 2 ও 8 2 এবং উৎকেন্দ্রিকতা আমাদের কত দেওয়া আছে? উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আমাদের কত? 2। এখন প্রবলেম হইলো আমরা অধিবৃত্তের সমীকরণ কি ধরবো? একটু আগে আমরা অধিবৃত্তের সমীকরণ ধরছিলাম ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজুয়াল 1। এর রিজন আমরা দেখছিলাম কি জন্য আমরা এটা ধরছিলাম। আর যাবৎকাল এই মেথের আগে, মানে এই যে ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজুয়াল 1, এই প্রসেসের আগে অর্থাৎ টাইপ 7 এর আগে আমরা অধিবৃত্তের জাতীয় সমীকরণ ধরতাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার
সমান এইটা ধরতাম, অধিবৃত্তের জাতীয় সমীকরণ ধরতাম। এখন এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কোনটা ধরবো? এখন দেখো, এই দুইটার মধ্যে কেন্দ্র হইল আমাদের মূল বিন্দুতে ছিল, কেন্দ্র মূল বিন্দুতে ছিল। ওকে, বাট কেন্দ্র কখন মূল বিন্দুতে থাকবে? আমি একটু আগেই বলছিলাম যে কেন্দ্র তখনই, ইয়াস, কেন্দ্র তখনই মূল বিন্দুতে থাকবে, নট অনলি জিরো, জিরো থাকলেও হবে না, দুইটার ভ্যালু সেম থাকতে হবে এবং একটা স্থানাঙ্কের ভ্যালু জিরো থাকতে হবে। যেমন এর আগেরটা যদি আমি আরেকটু ফ্ল্যাশব্যাক করি, দেখো একটা স্থানাঙ্ক জিরো, কন্ডিশন এক পূরণ করছে, আরেকটা হলো গিয়ে দুইটার ভ্যালু কত আছে? সেম আছে, একটা হলো +13 আর একটা হলো -13, এজন্যই কেন্দ্রটা মূল বিন্দুতে পড়ছে। ওকে, তাইলে এখন তো এইখানের মধ্যে প্রথম কন্ডিশনই ফুলফিল হচ্ছে না, অর্থাৎ কোনোটাই উপকেন্দ্রের মধ্যে জিরো না, ঠিক আছে, কোনোটাই জিরো না। তার মানে এই দুইটা ইকুয়েশন লিখতে পারবো না আমরা। তখন আমাদের কেন্দ্র থাকবে, অর্থাৎ আলফা বিটা থাকবে। তাইলে তখন হবে আমাদের কাহিনীটা আমরা বলি, তখন হয় তুমি এই সমীকরণটা লিখতে পারো যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল 1, বা ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আলফা স্কোয়ার বাই স্কোয়ার ইজিক্যাল 1। এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে পারো, ইয়েস ইয়োর চয়েস। বুঝা গেল? তার একটা লিখলেই হবে, নির্দিষ্ট একটা, করে নাই। হ্যাঁ, একটা লিখলেই হবে, কারণ এখানে আর কোনো কিছু বলে নাই, বুঝতে পারছি? হুম। তাইলে আমরা ওই জাতীয় সমীকরণের ডান হাতটা লিখবো, এটাকে আমি বলি জাতীয় সমীকরণের ডান হাত, জি ভাই। ঠিক আছে? তো এইটা লিখবো। তার মানে এখন আলফা বিটার মানটা ফাইন্ড আউট করতে হবে। আলফা এবং বিটা কি? আলফা এবং বিটা কেন্দ্রের স্থানাঙ্কটা আলফা বিটা আমরা ধরে নিতাম, যে আলফা বিটা সি সমান আলফা বিটা আমরা ধরে নিতাম, তার মানে কেন্দ্রটা আমরা বের করে ফেলবো। তো কিভাবে সমীকরণ ধরতে হয়, ফুলে অধিবৃত্তের সমীকরণ এখন বুঝছি আমরা, ক্লিয়ার হয়ে গেছি। এটা কিন্তু মাথায় রাখবে, এটা উপবৃত্তের ক্ষেত্রে সেম জিনিস প্রযোজ্য, ঠিক আছে? উপবৃত্তের ক্ষেত্রে সেম ভাবেই এই লজিকটা অ্যাপ্লিকেবল। তাইলে চলো এখন আমরা সলভ করি। ওকে, তাহলে মনে করি উপকেন্দ্রদ্বয়ের অধিবৃত্ত দেওয়া আছে, উৎকেন্দ্রিতা দেওয়া আছে। আচ্ছা, তো উপকেন্দ্রদ্বয় এখানে দেওয়া আছে কত? উপকেন্দ্রদ্বয় দেওয়া আছে, কি দেওয়া আছে? 4 2 ও 8 2। তাহলে কেন্দ্র কি হয়? কেন্দ্র আমরা জানি কি, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু, বা আমরা বলতে পারি শীর্ষ দ্বয়ের মধ্যবিন্দু, ঠিক আছে না? তাইলে কেন্দ্র আমরা বলবো, যেহেতু মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু কিভাবে করি? এভারেজ নিই। তাহলে ওর আমরা বলতে পারি 12 মানে 6, আর এইটা বলতে পারি 2, 6 2। তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। ওকে, হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা কাহিনী আছে কি, এই উপকেন্দ্র দেখেই তুমি এখন বলতে পারবা আরক্ষ কোণকের সমান্তরাল। একটা উপকেন্দ্র দিয়ে দিলে বা শীর্ষবিন্দু দিয়ে দিলে কিন্তু সব কাহিনী আমাদের কিন্তু বলে দেয়, বুঝতে পারছি? এখন এই উপকেন্দ্র দেখেই তুমি বলতে পারবা যে আরক্ষ বা প্রধানক্ষ বা বৃহদক্ষ কোণকের সমান্তরাল। কেমনে বলবা? দেখো, তুমি আবার আমি এখন একটু এলাবোরেট করে নিই। উপকেন্দ্রের স্থানাঙ্ক রাফলি লিখি, এগুলো লেখার দরকার নেই, জাস্ট বুঝো। উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কত? 4 2 আর 8 2। এই উপকেন্দ্রের মধ্যে স্থানাঙ্ক, দুইটা স্থানাঙ্কের মধ্যে কি কোনো মিল আছে? মিল আছে। আচ্ছা, আমি এই দুইটা মানে স্থানাঙ্কটারে আমি গ্রাফে বসানোর একটু ট্রাই করি, মানে জাস্ট র্যান্ডমলি একটা অক্ষ ধরে। তার মানে এটাকে ধরলাম আমি 4 2, আর এইটাকে ধরলাম আমি কি 8 2, ঠিক আছে না? তাইলে এইটা কি দাঁড়াবে? একটা সোজা স্ট্রেট লাইন হবে যদি আমি অ্যাড করি, তাহলে এটা কোন অক্ষের প্যারালাল? এটা কি আমাদের এক্স অক্ষের প্যারালাল না? এক্স অক্ষের প্যারালাল হয়ে গেল না? হুম। তার মানে আমাদের অধিবৃত্তের ডায়াগ্রামটা যদি আমরা র্যান্ডম ডায়াগ্রাম আঁকতে চাই, তাইলে এইটা আমাদের বৃহদক্ষ হবে না? অর্থাৎ এক্স অক্ষের প্যারালাল লাইনটা আমাদের বৃহদক্ষ হবে না, মানে আরক্ষ। হ্যাঁ। তার মানে আমাদের সমীকরণ, জাতীয় সমীকরণের এক্সপেক্টে যদি বলতে চাই, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল 1। তাহলে এইটাতে যেহেতু কেন্দ্রমূল বিন্দুতে নাই, তাহলে এক্স মাইনাস আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল 1 আমরা লিখবো, যেহেতু কেন্দ্রমূল বিন্দুতে না। বোঝা গেল? বুঝছি। তার মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক বা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিলেই কিন্তু আমাদের মেনশন করে দেওয়ার কোনো প্রয়োজন নাই যে কেন্দ্র বা আরক্ষ বা বৃহদক্ষ কার সমান্তরাল, ওইটা দেখেই কিন্তু আমাদের বুঝতে হবে। বুঝাইতে পারলাম? হুম, বুঝছি। ওকে, যদি দেখো সহজভাবে এখন তুমি ট্রিকি নোট লিখে রাখতে পারো, যদি উপকেন্দ্রের ওয়াই এর ভ্যালু সমান হয়, বা এক্স এর সমান্তরাল, প্রধান অক্ষটা এক্স এর সমান্তরাল, বা শীর্ষবিন্দুর ক্ষেত্রে বলতে পারো, এটা উপকেন্দ্র বা শীর্ষবিন্দু দুইটার ক্ষেত্রে বলতে পারো। এই দেখো, এইখানের মধ্যে দেখা আমাদের উপকেন্দ্র, আর এই যে মাথার মধ্যে দেখা আমাদের শীর্ষবিন্দু, মানে দুইটার ক্ষেত্রে সেম লজিকটা প্রযোজ্য। তার মানে অধিবৃত্ত বলো বা অধিবৃত্ত বলো বা উপবৃত্ত বলো, এই দুইটার ক্ষেত্রে যদি ওয়াই এর স্থানাঙ্কর মান সেম থাকে, তাহলে আমাদের আরক্ষ বা বৃহদক্ষ এক্স অক্ষের প্যারালাল। আর যদি এক্স এর স্থানাঙ্ক সেম থাকে, তাহলে আমাদের আরক্ষ বা বৃহদক্ষ হবে কি? আমাদের ওয়াই অক্ষের প্যারালাল। সাইডে তুমি সমীকরণ আকারে এইভাবে লিখে রাখতে পারো।
বোঝা গেল? তো পরীক্ষার হলের মধ্যে এত মানে এইগুলো যদি তুমি লিখে রাখো বা দুই একবার দেখো, তাহলে পরীক্ষার হলে বেশি তোমাকে থিঙ্কিং করতে হবে, তুমি দেখেই মানে লিখে ফেলতে পারবা। পরীক্ষার হলে বেশি যদি থিঙ্কিং করো, তাহলে আমাদের কঠিন প্রশ্নগুলো তখন সলভ করার টাইম পাচ্ছ না। এগুলো তো আহামরি এত কঠিন না। তো আমি কি আমার জায়গা থেকে বুঝাইতে পারছি তোমাদের দুইজনকেই? বুঝছি। ওকে, তাহলে আমি এইখানে মুছে দেই। হ্যাঁ। আচ্ছা, আশা করি তোমাদের লেখা হয়েছে। তাহলে এখন আমরা ধরি ধরি অধিবৃত্তের। আচ্ছা, এখানে তো আমাদের মেনশন করে দিবা কি জন্য তুমি এটা ধরছো আর কি। আচ্ছা, এখানে আমি ডিরেক্ট আমি মেনশন করে দিই। এই ফর্মেটেই তোমরা পরীক্ষার হলে লিখবা, একবারে রেডিমেড সবকিছু। যেহেতু যেহেতু উপকেন্দ্রদ্বয় উপকেন্দ্রদ্বয় এর কুটি উপকেন্দ্রদ্বয়ের কুটি অভিন্ন, অভিন্ন মানে একই, অভিন্ন, সেহেতু আরক্য সেহেতু আরক্য এক চক্রের প্যারালাল, আরক্য সেহেতু আরক্য এক চক্রের সমান্তরাল, সমান্তরাল। তাহলে ধরি অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। তাহলে ধরি অধিবৃত্তের সমীকরণ। তাহলে এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান। এটা সমীকরণ এক। বুঝা গেল? হুম। আচ্ছা, বুঝলেই ভালো, না বুঝলে আরো বেশি ভালো। এখন উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আর উপকেন্দ্র দ্বয় দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা কি উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব বের করতে পারবো। আচ্ছা, তো যার উৎকেন্দ্রিকতা কত দেওয়া আছে, আমাদের টু দেওয়া আছে। যার উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা ই সমান দেওয়া আছে আমাদের কত, টু। আচ্ছা, তাহলে উৎকেন্দ্রিকতা, তাইলে আমরা এই ধরনের সমীকরণের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কি জানি আমরা, ওই যে প্রথম দিন আমি সূত্র লিখে দিচ্ছিলাম, বা এটা আমরা এমনিতেও বলতে পারি। সেটা হলো রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, বা এটাকে বলতে পারো বর্গজয়ী করি, ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল ফোর, বর্গ করছি আর কি। আচ্ছা, তাহলে আমাদের দাঁড়াইলো কি, যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান থ্রি। তাহলে আমরা বলতে পারি যে বি স্কোয়ার সমান বলতে পারি থ্রি এ স্কোয়ার। সমীকরণ দুই। আচ্ছা, এবং উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব, এবং যেহেতু দুইটা উপকেন্দ্র দেয়া আছে, তার মানে আমি উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব বের করতে পারবো। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমি বের করে ফেলি। সেটা কি দেওয়া আছে, সেটা হবে যে এইট মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস টু মাইনাস টু হোল স্কোয়ার। তার মানে এইটা আলটিমেটলি আসবে কত, ফোর আসবে। তাহলে ফোর, উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব এই যে এই আকারের ক্ষেত্রে আমরা কি জানি, এই ধরনের আকারের ক্ষেত্রে আমরা উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা জানি টু এ ই। মানে টু ইয়ে, ইর ভ্যালু দেওয়া ছিল আমাদের টু ইকুয়াল ফোর। তার মানে আলটিমেটলি ইয়ে সমান আমি পাচ্ছি ওয়ান। তার মানে স্কোয়ার সমান আমি কত পাবো, ওয়ানই পাবো। তাহলে এখন স্কোয়ারের মান দুই নঙ্গে বসিয়ে দিই, তাহলে এই বি স্কোয়ারের ভ্যালু পেয়ে যাবো। তাহলে দুই নং হতে আমরা বলতে পারি বি স্কোয়ার সমান থ্রি। তাহলে এক নং হতে তাহলে এক নং হতে কি পাই, মাইনাস সিক্স হোল স্কোয়ার বাই হইল আমাদের ওয়ান মাইনাস ওয়াই মাইনাস কত ছিল, টু স্কোয়ার। হ্যাঁ, টু হোল স্কোয়ার বাই থ্রি সমান ওয়ান। এইটাই হইল আমাদের এই অধিবৃত্তের সমীকরণ। আচ্ছা, তো আমরা এখন টাইপ নাইন দেখো। টাইপ নাইনের মধ্যে আছে দেখো, অনুবন্ধী অনুবন্ধী ও আরক্যের অনুবন্ধী ও আরক্যের দৈর্ঘ্য ও সমীকরণ দেওয়া থাকলে, দৈর্ঘ্য ও সমীকরণ দেওয়া থাকলে, সমীকরণ থাকলে। আচ্ছা, অনুবন্ধী বা আরক্যের যদি দৈর্ঘ্য এন্ড সমীকরণ দেওয়া থাকে, তাইলে আমাদের কিরকম হবে, তাইলে আমাদের কোয়েকশন হইল টেন। কোয়েকশন টেনের মধ্যে বলছে কি, কোনো কোনো অধিবৃত্তের কোনো অধিবৃত্তের কোনো অধিবৃত্তের আরক্য ও অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, আরক্য ও অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য যথাক্রমে ফোর ও সিক্স।
6 এবং এদের সমীকরণ এদের সমীকরণ এদের সমীকরণ এক্স প্লাস 3 ইজ ইকুয়াল 0 ও ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল 0 অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো কোনো অধিবৃত্তের আরোক্য ও অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে এবং এদের সমীকরণও দেওয়া আছে। এখন বলছে অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করো। আচ্ছা, ওকে, তাইলে এখন আসো আমরা সলিউশনের দিকে আগে। তাহলে সলিউশন, তাইলে আরোক্যের সমীকরণ, আরোক্যের সমীকরণ আরোক্যের সমীকরণ দেওয়া আছে আমাদের কি, যে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল 0, বা আমরা এখান থেকে বলতে পারি এক্স ইজ ইকুয়াল মাইনাস 3। সহজ হিসাব, 1 নং সমীকরণ। আচ্ছা, তারপরে আরোক্য গেল। অনুবন্ধী অক্ষের সমীকরণ, অনুবন্ধী অক্ষের সমীকরণ অনুবন্ধী অক্ষের সমীকরণ অনুবন্ধী অক্ষের সমীকরণ দেওয়া আছে ওয়াই মাইনাস 1 সমান 0, বা ওয়াই সমান হইলো আমাদের 1। এখন দেখো, আমরা কিন্তু এইখান থেকে এখন কেন্দ্র বলতে পারি। কেন্দ্রটা কি, আমি যদি এখন একটু ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে হয়তো বা তোমাদের জন্য সুবিধা হবে আর কি। ধরো আমি একটা র্যান্ডম একটা ইয়ে আঁকছি, আচ্ছা, আমি তো বারবার দেখাচ্ছি পরাবৃত্ত দিয়ে, সরি উপবৃত্ত দিয়ে। আমরা তো আছি অধিবৃত্তে, আমি কিন্তু চিত্র সবগুলা দেখাচ্ছি উপবৃত্ত দিয়ে। আচ্ছা, তা অধিবৃত্ত কি, এইভাবে একটা যায় মুড় দেয়, এইভাবে আরেকটা মুড় দেয়। ওকে, ফাইন। তাইলে ধরলাম এইটা হইলো আমাদের আরক্ষ, আর এইটা হইলো আমাদের অনুবন্ধী অক্ষ, সাপোজ। তাহলে দেখো তো, আরক্ষ এবং অনুবন্ধী অক্ষের যে ইন্টারসেক্ট পয়েন্ট, এইটাকেই কিন্তু আমরা কেন্দ্র ধরি। বুঝতে পারলাম? আরক্ষ এন্ড অনুবন্ধী অক্ষের ইন্টারসেক্ট পয়েন্টটাই হলো কেন্দ্র। এখন দুইটা রেখাকে যখন আমরা সমাধান করি, সমাধান করে ওই রেখা দ্বয়ের যে এক্স এবং ওয়াই এর মানটা পাই, সেটাই হইলো তার ইন্টারসেকশন পয়েন্ট। তার মানে 1 নং এবং 2 নং সমীকরণ থেকে তুমি এক্স এবং ওয়াই এর যে মানগুলা পাইছো, এই মানটাই হইলো তোমার অ্যাকচুয়ালি কেন্দ্রের স্থানাঙ্ক। এই মানটাই হইলো অ্যাকচুয়ালি আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক। তার মানে আমরা বলতে পারি, সুতরাং সুতরাং কেন্দ্র কেন্দ্রটা কত হবে, যে -3 আর 1। কেন্দ্রটা হচ্ছে আমাদের -3 অ্যান্ড 1। আচ্ছা, এখন দেখো, আরক্যটা কি দেয়া আছে, আরক্যটা দেয়া আছে আমাদের x-3 দেয়া আছে আরক্য। বুঝা গেল? x-3। আচ্ছা, x-3 এখন আমাকে বলো তো, সেটা কি রকম সমীকরণ, x অক্ষের সমান্তরাল নাকি y অক্ষের সমান্তরাল? আরেকবার কথা কাটে গেছে, আচ্ছা, বুঝতে পারিনি। ওই যে আরক্যের সমীকরণ থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে আরক্যের সমীকরণটা দেয়া আছে কি, এক্স প্লাস 3 ইকুয়াল 0, বা এক্স ইকুয়াল -3। তাহলে এই যে 1 নং সমীকরণটা, সেটা x অক্ষের সমান্তরাল নাকি y অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। তাহলে আর অক্ষ যেহেতু y অক্ষের, মানে আর অক্ষ দ্যাটস মিন বৃহৎ অক্ষ যেহেতু y অক্ষের সমান্তরাল, তার মানে আমাদের অধিবৃত্তের সমীকরণটা কি হবে, y এর উপরে স্কয়ার হবে। তাইলে ধরি অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ y মাইনাস 1 হোল স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স প্লাস 3 হোল স্কয়ার স্কয়ার ইজ ইকুয়াল 1। এটাকে সমীকরণ 3 ধরে ফেলো। ওকে, তাইলে এখন আরক্যের দৈর্ঘ্য দেয়া আছে 4। এখান থেকে তুমি এ এবং বি এর ভ্যালু বের করে ফেলবা, যার আরক্যের দৈর্ঘ্য আরক্যের দৈর্ঘ্য খুবই সমান দেয়া আছে আমাদের 4, বা বি সমান আমরা বলতে পারি 2, অতএব বি স্কয়ার সমান 4। Yes. তাহলে আমাদের তো এ আর বি দরকার নেই। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2a সমান 6, বা এ সমান 3, অতএব স্কয়ার সমান আমাদের কত আসবে, 9 আসবে। তাইলে এখন স্কয়ার এবং বি স্কয়ারের মান 3-এ বসাইলে আমাদের সমাধান শেষ। তাহলে 3 নং হতে পাই, 3 নং হতে পাই। 3 নং হতে কি পাইব, যে y মাইনাস 1 হোল স্কয়ার বাই, সরি 4,
9 দিয়ে দিছি, 4 মাইনাস এক্স প্লাস 3 হোল স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল 1। এইটাই হইল আমাদের সেই অধিবৃত্তের সমীকরণ। এটা কি বোঝা গেল? হ্যাঁ। যদি এইটা বুঝে থাকি তাইলে আজকেই আমাদের কনিক্সের সমাপ্তি। কনিক্সের সমাপ্তি হলো, শেষ। শেষ। তো বইয়ের যেগুলো আছে, যে অনুশীলনী যেগুলো আছে, যেগুলো বোর্ডে আসছে, এইগুলা যদি প্র্যাকটিস করো বোর্ডে বা বুয়েটের যেগুলো আসছে, বুয়েট বলে কি, যেগুলা ধরো বিভিন্ন ভার্সিটিতে আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা বইয়ের মধ্যেই আছে, যে রাইটারই বই থাকুক না কেন, প্রত্যেকটা বইয়ের মধ্যে ফার্স্ট ব্রেকের থার্ড ব্রেকের দিয়ে দেয়। এগুলো যদি প্র্যাকটিস করো আলাদা করে, কনিক্সের আমার কাছে মনে হয় না যে সৃজনশীল প্র্যাকটিস করা প্রয়োজন পড়ে। কনিক্স না, ম্যাথের ক্ষেত্রে আর কি, স্পেশালি ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে আলাদা করে সৃজনশীল প্র্যাকটিস করার প্রয়োজন পড়ে, বাট ম্যাথমেটিক্সের ক্ষেত্রে লাগে না। বুঝতে পারছি? হুম। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বইয়ের গুলাই হুবহু তুলিয়ে দেয় আর কি। বা হায়ার ম্যাথের বই যেগুলা ক্রিয়েট করা হয়েছে সবগুলো ওই তোমার ইয়েগুলা এনে এনে এখানে বসানো হয়েছে, বোর্ডের প্রশ্নগুলো এনে এনে এখানে বসানো হয়েছে, যেগুলো ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে করলে হয়তো বা ফিজিক্স এবং কেমিস্ট্রির বইগুলো আরো বেটার হইতো।